অনুষ্ঠানের ওখানে উপস্থিত সম্রাট সভাপতি পঞ্চবিষ্ণু আমার হিন্দু সম্প্রদায়ের আমার অনেক সহকর্মী এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভাবতাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের নেত্রী, আর কারো নয়, কিন্তু আমার ধারণাটা ভেঙে গেল যে না, উনি আপনাদেরও নেত্রী, আপনারা তাকে ভালোবাসতেন, আমার ভালোবাসতেন, যে কারণে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এমন একটা সময় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে সময়টায় নির্বাচন সামনে, আমাকে এমনি আপনাদের সামনে আসতে হতো ভোট চাওয়ার জন্য। সুযোগটা হয়ে গেল, আমি সুযোগ পেয়ে গেলাম। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি কথাই শুরু করবো, যে কথাটি আপনাদের ভালো লাগবে শুনতে, আমার বলতে ভালো লাগবে, কারণ এটার একমাত্র সাক্ষী আমি এবং আরেকজন সাক্ষী হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর পৃথিবীর কোনো সাক্ষী নেই, কেউ জানে না ঘটনাটা। হয়তো আমি বলেছি উনি কেমন ছিলেন, এটা আপনারা দীর্ঘদিন দেখেছেন, কিন্তু আমি দেখেছি কিভাবে জানেন? 1991 সাল বাবরি মসজিদ, ভারতীয় অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, ভাঙতেছে দল। জানেন আমার বয়স কম, আমি তো ঢাকা শহরের মেয়র ছিলাম। সমস্ত কাজগুলো সেরে আমাদের একটা ক্লাব ছিল, ঢাকা ক্লাব, বিভিন্ন ক্লাব ছিল, ক্লাবে কোনো মেরে বাসায় ফিরলাম, শুতে যাব। এমনি সময় লাল টেলিফোনে ভিডিও রাত্রি তখন প্রায় 1টা বাজে। আপনারা বলছেন লাল টেলিফোন মানে হলো আমাদের যারা নাকি সরকারি চাকরি করেন, তারা আমরা যারা লোক ছিলাম, একটা ভয় করে ভয়ের একটা লাল টেলিফোন মানে একটা বিশাল ব্যাপার। লাল টেলিফোনে কখনোই সাধারণত ভালো কথা হয় না। টেলিফোনে গিয়ে বললাম, দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক কথায় প্রশ্ন করলেন, কি করছো এখন তুমি? আমি বললাম, মানে আমি তো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, মাত্র বাড়ি থেকে আসছি। বলে না, ঘুমানো যাবে না। তুমি কি জানো না যে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে? আমি বললাম, মানে আমি তো কিছু শুনি নাই। বলে না, বাবরি মসজিদ ভাঙা হচ্ছে। তো আমি বললাম, আমি কি বলবো, আমি কি করে আসছি? তোমার কারণ এটা, তোমার এলাকায় কতজন হিন্দু সম্প্রদায়ের লোক আছে, কতটা মন্দির আছে, তোমাকে রাত্রের মধ্যে সমস্ত মন্দির এবং তাদের পরিবেশের ব্যবস্থা করতে হবে। এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালের কথা বলছি। এবং এর মধ্যে একটা মিথ্যা কথা নাই, আমি বানিয়ে বলছি না, বানিয়ে বলছি। উনি কতটুকু অসাম্প্রদায়িক ছিলেন, উনি কতটুকু দেশের মানুষকে ভালোবাসতেন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ওনার কাছে পার্থক্য ছিল। উনি আমাকে বলছেন রাত্রি 1টা-2টার সময়, আমি বললাম, ম্যাডাম আমার তো ড্রাইভার নাই, চলে গেছে, পুলিশ সিকিউরিটি চলে গেছে, আমি যাবো কিভাবে? তুমি বলছো যেন আমি পুলিশ পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি, ড্রাইভার পাঠাচ্ছি। এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মানুষকে ভালোবাসতেন, উনি হিন্দু না মুসলমান এটা আমাদের দেখানো হয়েছিল। সেই রাত্রে
আমাকে বললেন যে তুমি এখন এসে যাও, তোমাদের একটা বড় মন্দির আছে, বড়দেশ্বরী কি কালী মন্দির, ওখানে যাও। ওখানে আমার নির্বাচনী এলাকা, তো ওখানে আমি রাত্রে গেলাম, সবাইকে ডাকলাম, গিয়ে দেখলাম যে হিন্দু সম্প্রদায় ভাইরাস শুরু হয়েছে এবং তারা একটু বিদেশগ্রস্ত। আমাকে দেখে তারা একটু বোধহয় ভয় কাটলো। আমি ডাকলাম, সবাইকে নিয়ে একসাথে বসে চা খাওয়ার ব্যবস্থা করলাম, কথা বললাম যে তোমাদের ভয় কিছু নাই, নিশ্চিন্তে থাকো, এখানে কেউ আসবে না। এবং আমি ওই রাত্রে আমার এলাকার যতগুলো মন্দির ছিল প্রত্যেকটা মন্দিরে আমি আমার সমস্ত ওই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাইরা ছিল তাদেরকে নিয়ে আমি তাদের মধ্যে প্রদর্শন করি। আপনি জানেন যে আমার এলাকাতে ওই সময় প্রায় 40,000-এর মতো মানে ছিল, 40,000-এর মতো হিন্দু সম্প্রদায়ের ছিল। মানে কারণ আমবাগ, তারপর মেরাদিয়া, তারপর দাসের কালনি, আমরা রাজাবাগ, দক্ষিণ অনেক অনেক। তো আমার একটা সুবিধা ছিল জানেন, আমার চাচারা সব ওই সময়ের ওই বয়সী হিন্দু সমাজের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল এবং তারা আমার মাঝে মাঝে যাবো আমি ছোটবেলা দেখেছি। আর ভদ্র ছিলেন মেরাদিয়াতে, নাম ছিলেন পরের বাবু। আমার চাচা এবং পরের বাবু পার্টনারশিপে সুন্দরভাবে ব্যবসা করতেন। আমার চাচা ওই সময় অনেক আগে কথা বলছে, আমাদের খুব আগের কথা। ওখানে একটা আশ্রম ছিল, এখন আছে নাকি ওর ওই ঘোরাঘুরি আশ্রম নাই, ওখানে ঘোরাঘুরি আশ্রমে কতগুলো জায়গা ছিল জানেন? জায়গা কতটুকু ছিল জানেন না আপনারা? জায়গা ছিল 10 বিঘা। ওইটা আমাদের স্টার হাউজিং অর্থাৎ জোর ইসলাম সাহেব ওইটাকে এখন মানে ঘোরাতে বাড়ি ঘোরার কাজ করে দিয়েছে। তা আমার কাছে যে লোকটা আসলো এবং গাড়ি এলাকাটা ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আমি প্রায় যেতাম, কারণ আমার নানা বাড়ি ওই সাইডে, ওই এলাকার নানা বাড়ি, আমি প্রায় যেতাম। আর ম্যানেজারের হাট ছিল যে ম্যানেজারের হাট, অনেক পুরোনো হাট। তো যখন খবর পেলাম আমার সাথে আসলো, আমি তখন কাজ বন্ধ করে দিলাম, এই এলাকায় বাড়ি ঘর করা যাবে না, বাড়ি ঘর করা যাবে না, অবস্থা দিয়ে। আর যেটুকু ঘর করেছেন আমি যখন ওখানটা যারা ছিল মানে যারা দেখাশোনা করতো ওকে বললাম পুরো এরিয়া টিম দিয়ে ঘর করে দেন, ভালো হয়েছে। নিচে ছিল জায়গাটা উঁচু হয়ে গেল, অসুবিধা নিয়ে নেন। পরবর্তী পর্যায়ে সেটা বিষয়ে আমি যখন ক্ষমতা ছেড়ে গেলাম, তারপরে কি হয়েছে আমি জানি না, তবে এটুকু আমি জানি ওই ঘোরাঘুরির আশ্রম আগের চেহারায় নাই, এটা ওই চেহারা হয়ে গেছে। ওখানে একটু আসেন নাকি আপনি? আশ্রমে একটু আসেন? আচ্ছা, যাই হোক, আমি আপনাদের যাদের সাথে কথা বলছি আমার সঙ্গে আপনাদের সময়ে কিংবা কালে অনেক প্রবাদ হয়ে গেছে। আমাদের সঙ্গে আমার দেখা হয়নি বলে আজকে কোথাও অনেকের সঙ্গে প্রথম দেখা, মঞ্চের বাইরে কয়েক ইচ্ছা। আমার এখানে আমার ছোট ভাই আছে, বিভাসীর দুজন আছে, একসময় কাজ করতাম। আমাদের RBI চেয়ারম্যান ছিল, তো এদের কয়েকজন ছিল, সামনে কিন্তু কাউকে আমি চিনি না, সত্যি কথা বলতে। আপনারা কি ছিলেন কিনা সেটা আমি জানি না, আপনারা কি কেউ ছিলেন? আমি বলছি আমি ছিলেন, আমি জানি কিভাবে পত্র দিয়ে লিখছে, সোশ্যাল মিডিয়ায় লিখছে, টেলিভিশনে লিখছে,
কিন্তু সামনাসামনি কারোর সঙ্গে কথা হয়নি। আমার সঙ্গে আপনি জানেন না, শুনে থাকবেন যে আপনাদের খারাপ লোক, বদ লোক ইত্যাদি ইত্যাদি। ভালো লোক কম লোকই বলবে, কারণ কোনো খারাপ লোক আমাকে ভালো বলবে এটা আমি বিশ্বাস করি না। কারণ সমস্ত খারাপ লোকের সঙ্গেই আমার সম্পর্ক খারাপ, আমি সম্পর্ক রাখি না। বাস্তবতা কথা বলছি আমি। তো আজকে বলতে পারেন আপনারা এটা খুব স্বাভাবিক। আমি একটু স্পষ্ট কথা বলতে করি, আপনি মনে করেন না, খুব স্বাভাবিক। ভাই ইংলিশে তো সামনে আসছে, কত মিষ্টি মিষ্টি কথা বলবেন, তাই না? খুব স্বাভাবিক। তা কিন্তু না, আমি আপনাদের আমি হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে প্রথম দেশপ্রেত্রে বলবে না, এই যে মানুষ সংখ্যালঘু সম্পর্ক বলে এটা তো ঠিক না। সংখ্যালঘু বলতে কি বোঝায়? এটা সংখ্যালঘু না, এটা তো বাঙালি, এই দেশের লোক, বাংলাদেশের। ম্যাডাম ঠিক বলছে, উনি আমার সমর্থন দিয়েছিলেন। আর আমার নেত্রী দেশপ্রেত্রে খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এরা কখনোই সাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন না। আমি কোন এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রশ্ন করেছিলাম একটা বিষয়ে, যে আপনি কাছে কেন বলতেছেন? সমস্ত যে সকল লোকদেরকে আমরা পছন্দ করি না তাদেরকে আপনি ইচ্ছার সঙ্গে, মানে আমি যখন চিন্তা করেছি, বাস্তব হলো ওই সময় কিছু অমুক্তিযোদ্ধা, আমি অন্য কথা বলবো না, অমুক্তিযোদ্ধা যারা আমাদের স্বাধীনতাকে সমর্থন দেয় না, যুদ্ধকে সমর্থন দেয় না, তারাও ওনার সঙ্গে একসঙ্গে যুক্ত হয়েছে। সঙ্গে আবার আমাদের বৌদ্ধ এবং হিন্দু তারাও ছিল, যে অনেক দরকার করতে হয় বিএনপি। কারণ উনি কথা বললেন যে রমেশ সাহেব, দেখো জাতিকে বিভক্ত রেখে একটা দেশের উন্নতি কখনো করা সম্ভব না। আপনি কারো কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? অথবা বিরক্তি লাগতেছে, বলতে পারেন। তো জাতিকে বিভক্ত রেখে কোনো দেশের উন্নয়ন সম্ভব না। এখন যদি আমরা বলি যে আমি মুসলমান, উনি হিন্দু, বা আর হিন্দু যদি বলেন যে উনি মুসলমান, আমরা হিন্দু, মুসলমানরা বাদ, তাহলে কি দেশের উন্নয়ন করা সম্ভব? কখনো সম্ভব না, কখনই সম্ভব নয়। আমিও তো বিশ্বাস করি না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশ্বাস করতেন না, দেশপ্রেত্রে বিশ্বাস করতেন না। আজকে আমি বুঝলাম যে আপনারা দেশপ্রেত্রে ভালোবাসেন, এবং কি কারণে ভালোবাসেন এটাও বুঝলাম। আপনার কেউ যেহেতু আপনার হিন্দু সম্প্রদায়ের, আপনাকে জানা যায় জানি, আমি খুব শিওর যে আপনার সুযোগ নেই, সম্ভাবনা, কিন্তু আপনাদের যে ভালোবাসা এটা কিন্তু আমাদের দেশপ্রেত্রে দিয়ে গেছে। এই দেশের আপামর জনসাধারণের ভালোবাসা নিয়ে গেছে। বহু লোককে আমি দেখেছি যারা চোখে পারে পেয়েছে, যারা জানা যায় তারা কারণ জানা করতে পারে না, আমি বহু লোককে দেখেছি এরকম। তো আজকে এই দিনে আমি শহীদ রাষ্ট্রপতি বিএনপিতে আসছি এবং ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি মানুষকে ভালোবাসা, মুসলমানকে নয়, হিন্দুকে নয়, বৌদ্ধকে নয়, খ্রিস্টানকে নয়, মানুষকে ভালোবাসতে হবে। সবচেয়ে বড় কাজ যেটা আমরা শিখেছি, এটা কিতাবে আছে, বই আছে, গ্রন্থে আছে, ভালোবাসতে হবে। আজকে যেটা করি আমাদের এখানে, আমি এত বড় গোলামি এলাকায় আমার কিন্তু অনেক ছেলে ছোট ক্লাসমেট হিন্দু সম্প্রদায়, একসঙ্গে ক্লাস করেছি আমরা। আমার দুজনের নাম মনে আছে, একজন রঞ্জিত, একজন মল্লিক। মল্লিক বেঁচে আছে, রঞ্জিত বোধহয় নাই, ওরা তো কয়েকদিন আগে আমি নাটক দিয়েছিলাম, কিন্তু আসে থেকে আমি বুঝলাম না, দুর্গাপূজার সময় আমাকে আমাদের যাওয়া হয়নি। এইখানে যে মন্দিরটা আপনাকে আগে কেউ আসতে বলতে অনেক আগে, আপনারা যারা সামনে আসছেন বলেন না, একজন লোক পেয়েছিলাম পুরনো, কতই দুর্গাপূজার সময় আসছিলেন, সে বলছিল তার বয়স, সে আমার সঙ্গে বলছিল বড়, সে আমাকে বলে হাঁটিয়েছিলাম সুরেশ বণিক। আচ্ছা
উনি তো আজকে আসেন। তো এখানে কম্পাউন্ডের মধ্যে একটা বটগাছ ছিল, আছে বটগাছটা কাজ করা না দিকে। আমরা যখন ক্লাস 2 থেকে পড়ি স্কুলে, তখন আমরা কিছু ছেলেছিলাম, ভালো খারাপ বলবো না, কিন্তু স্কুল বাড়াতাম। স্কুল বাড়িয়ে এই বটগাছে আড্ডা মারতাম। ওই গাছের মধ্যে বসে বসে আমরা এই কারণে কথাবার্তা গল্প খেলাধুলা করতাম। আবার এখান থেকে আমাদের স্কুলে আমাদের টিচার ছিল, ওর নাম হয় নাই, উনি আমার এখানে এসে আমাদেরকে বিশুদ্ধি দিয়ে এসে কানে ধরে আমাদের স্কুলে। সেই সময়টা কিন্তু নাই। এখন বাচ্চাদের কানে ধরা তো দূরের কথা, কোথায় করা যায় না। কিন্তু আমাদেরকে ওই আমাদের অঙ্কের টিচার ছিল, উনি ডাস্টার দিয়ে পিটাতেন। একটা বেড নিয়ে এসে হাতে বলতেন ছড়ি ছড়ি, এই ছড়ি দিয়ে পিটাতেন। তো যাই হোক, ওই দিন যদি আমাদের সেই শিক্ষাগুরুরা আমাদেরকে ছড়ি দিয়ে ডাস্টার দিয়ে না পিটাতো, কিংবা কানে ধরে স্কুলে না নিয়ে যেত, আমি জানতে কিন্তু আসতে পারতাম। এটা বাস্তবতা। আমাদের স্কুলে কয়েকজন হিন্দু টিচার ছিলেন। আর আমি আমার কলেজ জীবনে অনেক আছে বলে যে একটা যে বিষয়টা আমি বলি অনেকে কথা হবে, অনেকে ভাবে, অনেকে বলে হিন্দুরা ভোট ব্যাংক। আচ্ছা বলো তো ভাই, এটা কি ভালো শব্দ? এটা কি ভালো কথা? কার ভোট ব্যাংক? হিন্দুরা হিন্দু বলে যারা বিচারে ভোট দেবে, যারা বিচারে ভোট দেবে। এটা আমার কিছু বলার নেই। আমি আমার কথা বলতে পারি যে আমি একটা ভোট দিয়ে আপনার খুশি না দিন, আপনার ইচ্ছা। কিন্তু ওই সময় ভোট ব্যাংক বলে, অথচ যারা ভোট ব্যাংক বলতো এই হিন্দুদেরকে, আমি ছোট ছোট কয়েক উদাহরণ দিই। আপনার নাম শুনেছেন ওই যে মির্জাপুরের রণদা প্রসাদ সাহা, কাকে হত্যা করে, কারা হত্যা করল? একাত্তরে। তারপর আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয় যোগেশ্বর, উনি সহ আরো কয়েকজনকে চিরাঙ্গে হত্যা করা হয়েছে। এই যে হত্যাকাণ্ডটা করলো, কারা করলো, কেন করলো, কি দরকার ছিল? এইগুলো তো দেশের সম্পত্তি, দেশের একটা অ্যাসেট ছিল এই দেশে। তো এই সমস্ত ওই লোকগুলা আবার কিন্তু এখন বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে। ওই লোকগুলা আবার তাদের দাঁত মাথা বের করছে। ওই লোকগুলা বাচ্চা কাচ্চা হয়ে যাবে না। একটা তো দল তো আছেই, এদের বাচ্চা কাচ্চা দল হিসাবে তারাও আবার এখন অপরাধ কথা বলে, বড় বড় কথা বলে, মাঝামাঝি কথা হাসতে যাওয়া করে, এবং তাদের হাতে হিন্দু নিরাপদ, এটাও তারা বলতে চায়। আর আমরা বলতে চাই কারো হাতে হিন্দু সম্প্রদায় নিরাপদ হওয়ার প্রয়োজন নাই, কারণ এই দেশটা সকলের সমান। আমার এক ভাই বলেছেন, আমি এই কথা একসময় জানি বলছি যে নিরাপত্তার প্রশ্নটা, এই প্রশ্নটা কেন আসবে, কি কারণে আসবে? আমাকে যদি আঘাত করে আমি কি করবো? প্রত্যাঘাত করবো। আমাকে যদি আঘাত করে, না পারলে আমি থানায় যাবো, পুলিশে যাবো, যদি কেউ করে আমি বিচারের কাছে যাবো, বলবো, বিচার হবে। এখানে কোনো ব্যবধান হবে না। কথা হলো ধর্মটা যার যার কাছে, যার যার ধর্ম তার তার কাছে, সে তার জন্য পালন করবে। আমার বাড়ির পাশে এখনো, আমার বাড়ির পাশে রেলওয়ে কলোনিতে যখন সন্ধ্যা হয় না, আপনাদের কি বলা হয়, সন্ধ্যা প্রতি করে না? আচ্ছা, সন্ধ্যা ওখানে তো ঘন্টা বাজে আমার পাশে। আমি তো কোনোদিন বলি নাই যে ভাই ঘন্টা বাজায় না তো আমার সুবিধা হয়। আমি কখন বলি নাই, কখনো কখনো না, বলি নাই, বলবো না। কারণ আমার ঘরে পরিষ্কার করা আছে
লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, পরিষ্কার যার যা ধর্ম তাদের কাছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষা বলে গেছেন, কোনো ধর্ম নিয়ে ওড়াবেড়ি করা যাবে না। আমি কেন করতে যাবো এটা? যদি আমার হাতে কোনো মানুষের ধর্ম, কোনো মানুষের ইজ্জত, কোনো মানুষের আবরু, কোনো মানুষের সম্ভ্রম যদি নিরাপদ না হয়, আমি তো মুসলমানই না, আমি তো মুসলমানই না। এটা পরিষ্কার। একজন মুসলমানের হাতে সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের সম্পদ নিরাপদ হতে হবে। তো যাই হোক, আমি আবার আপনাদের মোনাদের মতো হাতে বলতেছি, আমি হাতে বলতে আসিনি। আমি আপনাদেরকে আমাদের মনোরঞ্জন করতে আসিনি, আপনাদের খুশি করতে আসিনি। ভাই আমার সামনে ইলেকশন আসবে, আমার জন্য দোয়া করেন, আপনারা চেষ্টা করেন আমাদের কিছু করার, পরিষ্কার করে দিলাম। ইলেকশন করছেন কি ওরাও জানি না, কিন্তু এই সুযোগটাই পাবো না, আপনাদের একসময় পাবো। আমার এই এলাকায়, নির্বাচনী এলাকায়, আমার না আপনাদের এলাকায়, সরি আপনাদের সকলে আমাদের এলাকায় প্রায় 20,000 হিন্দু ভোটার আছে, 40,000 মানুষ থাকে, 40,000 মানুষ থাকে, এর মধ্যে ভোটার 20,000। আমি পুরো 20,000 তা স্বাধীনতা আছে ভোট দেওয়ার। আমি জোর করে বললে অন্যরকম হবে, যা যা ভোট দিয়ে আমি একটু বেশি দিয়ে এগুলো আমার কথা। যাই হোক, আমি আপনার ভাবির সাথে বিয়ে করেছে, খবর করেছে যে আমি 3বার বলেছিলাম, একবার বেরোছিলাম, এবং একজন হিন্দু ভাই কিংবা বোন কমপ্লেন করতে পারবে না নিজে আগ্রাসের সময় আমাদের উপরে কোনো অত্যাচার হয়েছে। যদি পারেন আপনি নির্বাচনে সরে দাঁড়াবেন। আমার কই সাহস আছে, আমি জানি আমার এলাকায়, হ্যাঁ যদি হয়ে থাকে অন্য বোঝা হয়েছে, কারণ এই সুদূষী এলাকার সময় আমার মধ্যে ছিল না, এটা আমার মধ্যে ছিল না, এটা নতুন আসছে আমার মধ্যে। তো আমার এলাকায় যারা ছিল তারা কেউ বলতে পারবে না, বরং আমি চেষ্টা করেছি। আমার একবার আমার সঙ্গে স্কুলে পড়া এক ছেলে, আমার কোর্সে জড়িয়ে, আমরা বলতেছিলাম যে আমরা তো চলে যাবো ইন্ডিয়াতে। আমি কেন? আমাদের জমিটা জোর করে উন্নত ধর্ম হয়ে যাবে। কে নামটা বলো তো? বলে যে না, আমি এসে তো আমার বিক্রি করে না। তুমি আমাকে চলো, আর তুমি কখনোই ভারত যাওয়ার চিন্তা করো, যতক্ষণ পর্যন্ত আমি যদি আসি তুমি কখন ভারত যাবে না। পরবর্তী পর্যায়ে আমি দেখলাম আমাদের এক ভাই ওই জমিটা কিনেছে এবং আমার সে বন্ধুরা চলে গেল। আমি খুব কষ্ট পেয়েছি, কারণ যাওয়ার সময় কিন্তু আমি বলতো যে আমি চলে যাচ্ছি, আমার ভালো লাগতো, আমি কাটে রাখতাম, আমি যেতে দিতাম না। আবার মেলা দিয়ে এই বেলায় ছিল, তারা সবাই জমে গেছে, নাই কাঁধে জমে গেছে, কেউ বলতে পারবে যে বিদ্যুৎ জমে গেছে। এবং মেলা দিয়ে আপনি যে দেখেন ওই জমিগুলো কারা খেতেছে, আপনি দেখেন বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে কোনো ব্যাপারে আশ্বস্ত করতে চাই না, শুধু এটি করবো বিএনপির সময়, দেশনেত্রী বেগম খালেদার সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, যদি আপনারা ইলেকশনের মধ্যে ভেবে থাকেন, আপনারা আমার সময় আমি নির্বাচনে হারিয়ে বাড়ি ইচ্ছা হয়ে যায়, কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য আমি সকল সময় সচেষ্ট থাকবো। আমি কি আমার নির্বাচন কি হবে আমি জানি না, এটা আগামী 12 তারিখে নির্ধারণ হবে, কপালে কি আছে, কিন্তু তাতে ইচ্ছা হয়ে যায় না। যদি কেউ আপনাদের উপরে কোনো রকম অত্যাচার করার চিন্তা করে, সাহস করে, আমাকে কিছু জানাবেন, একটা ফোন করে জানিয়ে দেবেন, তাহলে হবে, কিছু লাগবে না, হয়তো জানিয়ে দেবেন। আপনারা তো ভাবতে পারেন যে এখন তো আপনার সাথে বলবেই ভোট তো সামনে, ভাই ভোট না, ভোট ছাড়াও বলছি, ভোট ছাড়াও বলছি, ভোট না। আমি আগে বলেছি, প্রমাণ এনেছি, এখন বলছি
প্রমাণ রেখে বলছি। আমার বাড়ির পাশে যারা ছিল তারা খুব নিশ্চিন্তে আছে, এখনো থাকে, কোনোদিন ওরা এখন কমপ্লেন নিয়ে আসে না। যাই হোক, আমি অনেক সময় নিই না, আমি আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা সন্ধ্যা 6 থেকে অপেক্ষা করতে দেবেন। আমি খুব দুঃখিত প্রার্থী, জানেন তো, পুকুরের বাইরে আছি, যখন পুকুর যখন খাবে তখন বিশাল হয়, আমি যখন খাই তখন ভোট পাই, মনে করি যাবেন। যতক্ষণ আমি যাই কোথাও লোকজন দেখায় হঠাৎ ভোট করে আমার মনে হয়, এই জন্যই তৈরি করে আসতো, আপনারা তৈরি হতো না। আর আপনারা এখানে আসার উদ্দেশ্য একটাই, কোনো কিছু না। আপনারা দয়া করে 12 তারিখের জন্য আমাদের করা করবেন, আপনাদের সিস্টেম মতো, আপনাদের মতো আগে আপনাদের করেন। আমি অনেক কথা বলতে চাই অনেকের মতো, কারণ আমি দেখেছি হিন্দুদের ভোট পাওয়ার জন্য আমার অনেক মুসলমান ভাই নিজে ধর্ম বিসর্জন দিয়ে দিয়েছে। দেখেন যে সোশ্যাল মিডিয়া